আজকে তোমাদের জন্য আরো একটা অস্থির ড্রামা নিয়ে হাজির হয়েছি, যেখানে খুবই ফেমাস একজন ক্যাপপ আইডল আর রিপোর্টার মেয়ের লাভ স্টোরি দেখানো হয়েছে। এই গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বলবো পুরো ভিডিওটা দেখে যেও। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি তারা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো এবার ভিডিও শুরু করা যাক। এই গল্পের শুরুতেই আমরা আমাদের নায়ক চেনকে দেখতে পাই। সে ছিল একজন ক্যাপপ আইডল। চেনের অ্যাসিস্ট্যান্ট জুলি তাকে মনে করিয়ে দেয় অ্যাওয়ার্ড শোতে যাওয়ার সময় হয়ে গিয়েছে। চেনের এত ফ্যান ফলোয়ার্স দেখে আমরা বুঝতে পারি সে অনেক বেশি পপুলার। তারপর চেন অ্যাওয়ার্ড শো শেষ করে তার ড্রাইভারের সাথে করে বাসায় ফিরতে থাকে। এদিকে এক সময় আমরা রেডিওতে নিউজ শুনি, যেখানে বলা হচ্ছিল বহু বছর পর আজ পৃথিবী থেকে একটি ধূমকেতুকে যেতে দেখা যাবে। চেনেরা যখন গাড়ি নিয়ে একটি টানেলের মধ্যে প্রবেশ করে তখনই আকাশে ধূমকেতুটিকে দেখা যায়। ধূমকেতুটি যাওয়ার ফলে এই স্থানে অদ্ভুত এক এনার্জির সৃষ্টি হয়। এর পাওয়ার এতটাই বেশি ছিল যে ড্রাইভার ঠিকমতো গাড়িটাও কন্ট্রোল করতে পারছিল না। একই সময় অপোজিট সাইড থেকেও আরেকটি গাড়ি এদিকে এগিয়ে আসছিল, ফলে দুই গাড়ির মধ্যে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। চেনের সেন্স ফিরে আসলে সে দেখে ড্রাইভারের সিটে সে বসে রয়েছে, কিন্তু ড্রাইভার কোথাও ছিল না। চেন অপর গাড়িটির কাছে গিয়ে দেখতে পায় ভিতরে একটা মেয়ে রয়েছে। অ্যাক্সিডেন্টের কারণে তার অবস্থা খুবই খারাপ ছিল। চেন তখন অ্যাম্বুলেন্সকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ করে সে সেন্সলেস হয়ে যায় আর তার বডি কোথাও একটা গায়েব হয়ে যায়। আর এই দৃশ্যটা এখানেই কাট হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি চেনের সেন্স ফিরে আসে। তখন সে নিজেকে একটি হসপিটালের বেডে দেখতে পায়। চোখ মেলার পরই সে ডক্টরের কাছে অ্যাক্সিডেন্ট স্পটের ওই মেয়েটির কথা জিজ্ঞাসা করে। ডক্টররা তাকে অবাক করে দিয়ে জানায় তারা কোনো মেয়েকে খুঁজে পায়নি, তারা তো শুধুমাত্র চেনকেই খুঁজে পেয়েছে। এবার চেন বাইরে এসে কাউকে একটা ফোন করার চেষ্টা করে, তবে তাকে ফোনে পায় না। সে তখন দেখে তার পাশেই জুলি দাঁড়িয়ে রয়েছে। চেন জুলির সাথে কথা বলতে গেলে জুলি বলে চেনের কোথাও একটা ভুল হচ্ছে, সে তো তাকে চিনিই না। কথাটা শুনে চেন তো একদম হতবাক হয়ে যায়। তার কাছে সবকিছু কেমন জানি এলোমেলো লাগছিল। প্রথমে ওই মেয়েটিকে খুঁজে না পাওয়া, আর এখন জুলিও তাকে চিনতে পারছে না। চেন বুঝতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে। সে আরো বেশি অবাক হয় যখন ফোনে দেখে এখন 2017 সাল চলছে, অথচ চেন তো 2019 সালে ছিল। ওর কাছে মনে হয় ধূমকেতুর ওই ঘটনার জন্য কোনোভাবে সে টাইম ট্রাভেল করে 2 বছর আগে অর্থাৎ 2017 সালে এসে পড়েছে। এই সময় জুলি আবারও চেনের কাছে আসে। বর্তমানে সে একটি কোম্পানির প্রেসিডেন্ট। সে চেনকে বলে চেন অনেক হ্যান্ডসাম, জুলি চাইলে তাকে সেলিব্রিটি বানিয়ে দিতে পারে। চেন তখন জুলির এই অফারে রাজি হয়ে যায়। এরপর থেকে চেনকে ট্রেনিং দেওয়া শুরু হয়ে যায় একজন ক্যাপপ আইডল হওয়ার জন্য। তবে চেন যেহেতু আগে থেকে একজন আইডল ছিল, তাই যে কোনো ডান্স স্টেপ শিখতে তার খুব বেশি সময় লাগছিল না। কোরিওগ্রাফার জুলিকে বলে চেন ছেলেটা অনেক ট্যালেন্টেড, সে খুব দ্রুতই সবকিছু শিখে ফেলেছে। তারপর থেকে চেন বিভিন্ন কন্ট্রাক্ট সাইন করে আর সেই সব ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে থাকে, যাদের সাথে কাজ করে 2 বছরের মধ্যে সে খুবই ফেমাস একজন আইডলে পরিণত হয়। ব্যাকগ্রাউন্ডে চ্যাং আমাদেরকে তার সম্পর্কে বলতে থাকে। সে বলে তার বডিতে সে এক অন্যরকম চেঞ্জ লক্ষ্য করেছে, আর তা হলো সে তার বডিতে কোনো ধরনের ব্যথাই অনুভব করতে পারে না। এই যেমন বিয়ারের বোতল খোলার সময় তার হাতটা সামান্য কেটে যায়, তবে যতক্ষণ না জুলি তাকে বলে তার হাত কেটে গিয়েছে ততক্ষণ সে সেদিকে লক্ষ্যই করেনি, যার মানে সত্যি সে কোনো রকম পেন ফিল করতে পারছিল না। জ্যাক এখন চেন জুলির সাথে একটি ইন্টারভিউতে যায়। গাড়ির ভিতর থেকে চ্যাং বাইরে একটি ছেলেকে দেখতে পায়, যে কিনা হুবহুব তার মতোই দেখতে ছিল। চ্যান ছেলেটির সাথে কথা বলতে গেলে চ্যানের ফ্যানেরা চ্যানকে ঘিরে ধরে। চ্যান এবার রিয়েলাইজ করে সে টাইম ট্রাভেল করে অতীতে আসেনি, বরং অন্য একটি প্যারালাল ইউনিভার্সে চলে এসেছে, যেখানে পৃথিবীর মতো সবকিছুই রয়েছে। তবে পৃথিবীর তুলনায় এখানে সময় কিছুটা ধীরে চলে। যাই হোক, অন্যদিকে আমাদেরকে চ্যানের মতো দেখতে ছেলেটির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। ওর নাম হচ্ছে জিয়ান।
জিয়ান যেহেতু দেখতে চ্যানের মতো ছিল, তাই সে এই সুযোগটি কাজে লাগিয়ে মানুষকে বোকা বানিয়ে অর্থ ইনকাম করে থাকে। অপরদিকে আমাদের গল্পের নায়িকা লিনকে দেখানো হয়। সে ছিল একজন রিপোর্টার। লিনের সিনিয়র লিনকে ফোন করে জিজ্ঞাসা করে সে এখন কোথায় আছে। লিন বলে সে হসপিটালের সামনে দাঁড়িয়ে রয়েছে, চ্যান বের হলে সে চ্যানের ইন্টারভিউ নিয়ে নিবে। সিনিয়র বলে, আরে বুদ্ধ মেয়ে, এটা বুঝো না মেন গেটে এত এত রিপোর্টার দাঁড়িয়ে আছে, চ্যান কি এই গেট দিয়ে কখনো বের হবে? সিনিয়র লিনকে পিছনের দিকের গেটে আসতে বলে। সে একদম শিওর ছিল চ্যান এদিক থেকেই বের হবে। কিছুক্ষণ পর সত্যি দেখা যায় চ্যান গাড়ি নিয়ে বের হচ্ছে। সিনিয়র লিনকে চ্যানের ছবি তুলতে বলে। সেও গাড়ি নিয়ে চ্যানের পিছু করতে থাকে। চ্যান যখন ব্যাপারটা লক্ষ্য করে তখন সে গাড়ি থেকে নেমে লিনের কাছে আসে। চ্যান লিনের সিনিয়রকে ক্যামেরা বন্ধ করতে বললে সে লিনকে রেখেই গাড়ি নিয়ে চলে যায়। তখনই আবার হঠাৎ করে চ্যানের বুকে ব্যথা শুরু হয়ে যায় আর সে একদম সেন্সলেস হয়ে পড়ে। লিন অনেকবার ডাকাডাকির পরও চ্যানের কোনো সারা শব্দ না পেয়ে লিন সিপিআর দেওয়ার জন্য চ্যানের কাছে আসলে চ্যান তখন লিনকে সরিয়ে দেয়, কারণ ততক্ষণে তার সেন্স ফিরে এসেছিল। এবার লিন চ্যানকে বলতে থাকে সে তার অনেক বড় ফ্যান। চ্যান লিনকে চুপ করিয়ে দিয়ে বলে সে যেন আজ চ্যানকে নিয়ে কোনো ঘটনা নিউজ পেপারে প্রকাশ না করে। লিনও চ্যানকে প্রমিস করে। যাওয়ার আগে চ্যান লিনের আইডি কার্ডটি সাথে করে নিয়ে যায়। এবার আমরা রাতের দৃশ্য দেখি। চ্যান এই প্যারালাল ইউনিভার্স থেকে কিভাবে আবারও পৃথিবীতে ফিরে যেতে পারবে এ নিয়ে গবেষণা করতে থাকে। কিছু জিনিস ক্যালকুলেশন করার পর চ্যান এটা আন্দাজ করে যে সে যে তারিখে পৃথিবী থেকে এখানে চলে এসেছিল খুব সম্ভবত আবারও ওই একই তারিখে এখান থেকে ফিরে যেতে পারবে। এই সময় আননোন নাম্বার থেকে কেউ একজন চ্যানকে মেসেজ করে বলে তুমি এই পৃথিবীর নও, তাই খুব শীঘ্রই তুমি এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। পরের দৃশ্যে আমরা জিয়ানকে লিনের বাড়িতে দেখি। জিয়ান হচ্ছে লিনের বন্ধু। লিনও এটা জানতো যে সে দেখতে চ্যানের মতো। তো সকাল সকাল জিয়ানকে দেখে লিন জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। জিয়ান বলে তার কাছে কোনো টাকা নেই। লিন যেন আপাতত তাকে চলার জন্য কিছু টাকা ধার দেয়। লিন টাকা দিতে না চাইলে জিয়ান বিভিন্নভাবে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। জিয়ান বলে সে কবে থেকে আমার ইচ্ছা আমি একজন স্ক্রিপ্ট রাইটার হব। 2 বছর আগে আমি যখন একটা স্ক্রিপ্ট লিখে সাবমিট করতে যাব ওই সময় হঠাৎ করে আমার ল্যাপটপ খারাপ হয়ে যায়। সেই সাথে কোনো অজানা কারণে আমি নিজেও কিছুটা আহত হয়ে পড়ি। আমরা দেখি এটা ওই দিনের দৃশ্য ছিল যেদিন চ্যান এই প্যারালাল ইউনিভার্সে চলে এসেছিল। জিয়ান আরো বলে এরপর কেউ একজন তার লেখা স্ক্রিপ্ট চুরি করে নেয়। এই জন্যই তো সে আর কখনোই একজন রাইটার হতে পারেনি। তো লিন ওর এসব কথা শুনে ওকে নিজের ক্রেডিট কার্ডটি দিয়ে দেয়। জিয়ান তখন সেটা নিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে চ্যান তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জিয়ানের ব্যাপারে সবকিছু জানতে পেরেছে। সে এটাও জেনেছে জিয়ানের উপর অনেক টাকা লোন রয়েছে। টাকা পরিশোধ না করতে পেরে সে বেশিরভাগ সময় লুকিয়ে থাকে এবং বর্তমানে সে হাইনান নামের একটি সিটিতে রয়েছে। এদিকে আমরা দেখি চ্যানের কোম্পানি তাদের পরবর্তী কনসার্ট হংকংয়ে রাখার আলোচনা করছে। তো চ্যান তো এই সময় অফিসে আসে। সে কনসার্টটি হাইনান সিটিতে রাখার জন্য বলে, কেননা সে জিয়ানের সাথে সরাসরি দেখা করতে চাইছিল। অন্যদিকে লিন অফিসে আসলে সিনিয়র তাকে বকাবকি করতে থাকে, কারণ সে চ্যানের একটাও ছবি তুলেনি। লিন এর জন্য সিনিয়রকে সরিও বলে। সিনিয়র মিয়া নামের একটি মেয়ের ছবি দেখিয়ে বলে লিন যদি মিয়ার চ্যানের একসাথে কোনো ছবি তুলে তাদেরকে দেয় তাহলে লিনকে ক্ষমা করে দেওয়া হবে। মিয়া ছিল লিনদের অফিসের বসের ভাতিজি। বস চাইছিল মিয়াকে ফেমাস বানাতে। যদি একবার চ্যানের সাথে তার কোনো ছবি নিউজে প্রকাশ করা হয় তাহলে খুব দ্রুতই সে ফেমাস হতে পারবে। আর এই কাজটি করার অর্ডার দেওয়া হয় লিনকে। তাই লিনকে মিয়ার সাথে পরের দিন হাইনান সিটিতে আসতে হয়। অন্যদিকে চ্যানও এই শহরে চলে এসেছিল। এদিকে লিন মিয়ার জন্য যখন ড্রিঙ্কস কিনে নিয়ে যাচ্ছিল তখন সে জিয়ানকে 2টা মেয়ের সাথে দেখতে পায়। লিন সুজা জিয়ানের কাছে গিয়ে ওর ক্রেডিট কার্ডটা ফেরত চায়, কেননা ইতোমধ্যে জিয়ান ক্রেডিট কার্ড থেকে অনেক টাকা খরচ করে ফেলেছিল। জিয়ান লিনকে বলে দেখো তোমার পিছনে চ্যাং দাঁড়িয়ে রয়েছে। এই বলে লিনকে বোকা বানিয়ে সে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর আমরা দেখি
হোটেলের ওয়াশরুমে চ্যান আর জিয়ানের কোইন্সিডেন্টলি দেখা হয়ে যায়। চ্যান তো জিয়ানকে দেখে অনেকটা অবাক হয়, তবে জিয়ান তখনই চ্যান সেজে হোটেল থেকে বের হয়ে যায়। এদিকে লিন তো জিয়ানকে খুঁজতে খুঁজতে চ্যানের কাছে চলে আসে। সে মনে করে এটাই জিয়ান। এই ভেবে লিন তাকে ধরার জন্য দৌড়ে আসতে গিয়ে সাবানে পিচ্ছিল খেয়ে পড়ে যায়, আর এরকম একটা ঘটনা ঘটে যায়। লিন তখন চিৎকার করে ওঠে। চ্যান লিনের উপর টাওয়ালটা ফেলে দিয়ে এখান থেকে চলে যায়। এবার রাতে লিন মিয়ার চ্যানের ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে রেডি থাকে। মিয়া স্ক্রিপ্ট দেওয়ার বাহানায় চ্যাংয়ের রুমে আসে। চ্যাং স্ক্রিপ্টটি তাদের ডিরেক্টরের কাছে দিয়ে দিতে বলে, তবে মিয়া বাহানা করে চ্যাংয়ের রুমে ঢুকে পড়ে এবং তার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে। চ্যাং মিয়াকে সরিয়ে দিয়ে এখান থেকে চলে যেতে বলে। মিয়া তখন বাধ্য হয়ে বের হয়ে আসে। এদিকে লিন সেখানে আরো একজন রিপোর্টারকে দেখতে পায়। লিন ঠিক করে সে কিছুতেই তাকে চ্যাং আর মিয়ার একসাথে ছবি তুলতে দিবে না। এই জন্য রুম সার্ভিস দেওয়ার বাহানায় লিন চ্যানের রুমে আসে। তবে চ্যান লিনকে চিনতে পেরে যায়। সে তাকে জিজ্ঞাসা করে লিন এখানে কি করছে। লিন এখান থেকে পালাতে গেলে চ্যাং তাকে ধরে ফেলে, আর ভুল করে চ্যান লিনের উপরেই পড়ে যায়। লিনের কাছাকাছি আসতেই চ্যানের বডিতে কারেন্ট শট লাগার মতো অনুভূতি হয়। এই জন্য চ্যান তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় এবং সে লিনের ক্যামেরার ডাটা কার্ডটি নিয়ে নিজের কাছে রেখে দেয়, যাতে লিন তার তোলা কোনো ছবি পাবলিশ করতে না পারে। লিন চলে গেলে চ্যানের অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে। সে জানতে পেরেছে জিয়ান এখন কোথায় রয়েছে। পরে দেখা যায় জিয়ান সেই ক্লাবে ছিল চ্যান যেখানে চলে যায়। জিয়ান একটি মেয়ের সাথে বসে আড্ডা দিচ্ছিল। চ্যানের মনে পড়ে ওয়াশরুমে সে যখন জিয়ানকে দেখছিল তখন সে হাত নাড়াচাড়া করলে জিয়ানও একই কাজ করেছিল। এর মানে চ্যান আর জিয়া আশেপাশে থাকলে একজন যা করবে অপরজনও তাই করবে, অনেকটা যমজের মতো আর কি। এবার চ্যান জিয়ানকে দিয়ে তার সাথে বসে থাকা মেয়েটির গালে একটা থাপ্পড় মেরে দেয়। ফলে মেয়েটি রাগ করে সেখান থেকে চলে যায়। জিয়ানও মেয়েটির পিছু পিছু আসলে সে বাইরের লিনকে দেখতে পায়। এখানে লিন তার সব ধার দেওয়া টাকা ফেরত চাইলে জিয়ান তাকে রিকোয়েস্ট করতে থাকে আরো কিছুদিন সময় দেওয়ার জন্য। এরই মধ্যে সে লিনের সব টাকা পরিশোধ করে দিবে বলে জানায়। এই সময় চ্যান জিয়ানের উপর নজর রাখছিল। বাড়ি ফিরে সে ক্লাব থেকে জিয়ানের গ্লাস থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট এবং নিজের ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে দেখে। চ্যান দেখে দুজনের ফিঙ্গারপ্রিন্ট একদম ম্যাচ করে গিয়েছে। চ্যান বুঝতে পারে সে এই প্যারালাল ইউনিভার্সে চলে আসার পর অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। যে লাইফটা এই ইউনিভার্সে জিয়ানের পাওয়ার কথা ছিল সেটা সে পেয়ে গিয়েছে। যাই হোক, পরের দিন মিয়া আর চ্যানকে একসাথে ফটোশুট করতে দেখা যায়। তবে মিয়া ঠিকমতো পোজ দিতে না পারায় ডিরেক্টর ফটোশুট থামিয়ে দেয়। মিয়া ইচ্ছে করে নিচে পড়ে যায়। সে মনে করে চ্যান তাকে ধরে নিবে, তবে চ্যান তাকে ধরে না। তারপর লিন মিয়াকে উঠাতে আসলে সে লিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। লিন পড়ে যেতে গেলে চ্যান এবার তাকে ধরে নেয়। এটা দেখে মিয়া তো রেগে মেগে এখান থেকে চলেই যায়। যাক, এখানে চ্যান লিনকে নিজের নাম্বার দিয়ে বলে পরের বার থেকে মিয়া যদি তাকে বিরক্ত করে তাহলে লিন যেন তাকে ফোন করে। এখানে লিন তো এসব দেখে একদম হতভম্ব। তার তো কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে চ্যান নিজে তাকে ফোন নাম্বার দিয়েছে। তারপর দেখা যায় চ্যান একটি মেয়ের ফেক অ্যাকাউন্ট খুলে জিয়ানকে তার সাথে দেখা করতে আসতে বলে। জিয়ান যখন দেখা করতে আসে তখন দেখে সেখানে চ্যান বসে রয়েছে। চ্যান জিয়ানকে একটি অফার দিয়ে বলে আজ থেকে 1 মাস আমি জিয়ান সেজে থাকবো, আর তুমি আমার জায়গায় মানে চ্যান সেজে থাকবে। এর বদলে আমি তোমাকে অনেক টাকা দিব, যে টাকা দিয়ে তুমি খুব সহজেই তোমার লোনগুলো পরিশোধ করতে পারবে। এখন টাকার কথা শুনে জিয়ান চ্যানের অফারে রাজি হয়ে যায়। তো চ্যান জিয়ানকে দিয়ে একটা পরীক্ষা করায় যে আসলেই চ্যানের ফ্যানেরা জিয়ানকে চিনতে পারছে কিনা। অন্যরা তো কেউই বুঝতে পারে না এটা চ্যান নয়, কিন্তু লিন ধরে ফেলে এটা চ্যান নয় বরং জিয়ান। চ্যানের অ্যাসিস্ট্যান্ট চ্যানের কথা মতো জিয়ানকে আরো ভালোভাবে চ্যান সেজে থাকার অভিনয় শিখিয়ে দিতে থাকে। চ্যান কেমন ড্রেস পরে, কিভাবে কথা বলে, সবকিছু। তারপর লিনরা হাইনান সিটি থেকে ব্যাক করলে লিনের বান্ধবী তিয়ান আসে লিনের সাথে দেখা করতে। তিয়ানও চ্যানের অনেক বড় ফ্যান ছিল। সে লিনকে একটি ছবি দেখিয়ে বলে চ্যান আজকাল অন্যান্য মেয়েদের সাথে ঘোরাঘুরি করছে। লিন বলে এটা চ্যান নয়, এটা জিয়ান, যে কিনা দেখতে হুবহুব চ্যানের মতো। সেই সাথে লিন আরো বলে জিয়ান আমার থেকে অনেক টাকা ধার নিয়েছে, কিন্তু এখন আর ফেরতই দিচ্ছে না। এই কথা শুনে তিয়ান বলে
সে জিয়ানকে সাহায্য করে তার থেকে অবশ্যই টাকা আদায় করে ছাড়বে। যাক, তারপর তিয়ান আর লিন সোশ্যাল মিডিয়াতে দেখে চ্যান এয়ারপোর্টে রয়েছে, এর মানে আজ জিয়ানও ফিরে আসছে। তিয়ান তখন চ্যানকে দেখার জন্য এয়ারপোর্টে চলে আসে। এদিকে জিয়ান চ্যান সেজে চ্যানের অ্যাসিস্ট্যান্টের সাথে চলে যায়। তারপরেই আসল চ্যান মুখ ডেকে বের হয়। পার্কিং লটে চ্যানকে দেখে তিয়ান মনে করে এটাই জিয়ান। হঠাৎ করে চ্যান সেন্সলেস হয়ে পড়লে তিয়ান তাকে জিয়ান ভেবে বেঁধে নিয়ে আসে লিনের বাড়িতে। লিন তো দেখেই চিনতে পারে এটা জিয়ান নয় বরং চ্যান। লিন তখন চ্যানের হাতের বাঁধন খুলে দিয়ে তাকে সরি বলতে থাকে, এভাবে তাকে বেঁধে আনার জন্য। আসলে তিয়ান তো জিয়ান মনে করে তার থেকে টাকা আদায় করার জন্য এই অবস্থা করে ধরে নিয়ে এসেছিল। যাক, চ্যান লিনকে নিষেধ করে বলে সে যেন তিয়ানকে না জানায় যে সেই চ্যান। লিন চ্যানের কথা মতো বাহানা দেখিয়ে তিয়ানকে এখন বাসায় ফিরে যেতে বলে। তিয়ান চলে গেলে চ্যান লিনকে বলে সে আপাতত কিছুদিন লিনের বাড়িতেই থাকবে। সে লিনের রুমটাও দখল করে নেয় এবং লিনকে পাঠিয়ে দেয় সোফাতে ঘুমানোর জন্য। চ্যান একা একা ভাবতে থাকে এখন তো সে জিয়ানের লাইফের সাথে নিজের লাইফ এক্সচেঞ্জ করে নিয়েছে, কিন্তু তারপরও কেন সে কোনো ধরনের পেন ফিল করতে পারছে না। এক সময় চ্যানের কাছে আবারও ওই আননোন নাম্বার থেকে মেসেজ আসে। লোকটি চ্যানকে বলে তোমার সময় শেষ হয়ে যাচ্ছে, খুব দ্রুতই তুমি ভ্যানিশ হয়ে যাবে। এদিকে আমরা লিনকে দেখি যে কিনা ঘুমের ঘরে চ্যানকে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখছিল, যেখানে চ্যানকে সে কিস করতে যাচ্ছিল। ঘুম ভাঙতে লিন বলে ওঠে না না, এসব আমি কি ভাবছি, আমি শুধুমাত্র চ্যানের একজন ফ্যান, এগুলো কখনোই সত্য হতে পারে না। তারপর ঘুমের ঘরে লিন এসে চ্যানের পাশে শুয়ে পড়ে। চ্যান লিনকে এখানে দেখে অনেকটা অবাক হয়। সে তো একটা লাথি দিয়ে লিনকে বেড থেকে ফেলে দেয়। লিনের ঘুম এতটাই গভীর ছিল যে সে কিছুই টের পায় না। কিন্তু ভাই, এটা কি করে সম্ভব? কেউ একজন আপনাকে লাথি মাইরা বেড থেকে ফেলে দিবে অথচ আপনার ঘুমই ভাঙবে না? এরকম মরার ঘুম কি কেউ ঘুমায়? যাক, এটা নিয়ে পেন নিও না, কারণ ড্রামাতে সবকিছুই ঘটে। এবার পরের সিনে চ্যান ব্যালকনিতে এসে দাঁড়ায়। হঠাৎ দেখা যায় চ্যানের হাত অদৃশ্য হয়ে যাচ্ছে, তার কিছু একটা হয়ে যায় এবং সে আবারও সেন্সলেস হয়ে পড়ে। লিন চ্যানের এই অবস্থা দেখে তাকে ভিতরে নিয়ে আসে। চ্যান স্বপ্নের মধ্যে ওই দিনের ওই ঘটনাটি দেখছিল যেদিন সে ওই প্যারালাল ইউনিভার্সে এসে পড়েছিল। জ্ঞান ফিরে আসলে লিন চ্যানকে সরি বলে, কারণ চ্যান অনেক ভারী হয়। লিন তাকে উঠাতে না পেরে পা ধরে টানতে টানতে তাকে রুমের ভিতরে নিয়ে এসেছিল, যে কারণে চ্যানের মাথা দিয়ে ব্লিডিং হচ্ছিল। চ্যান লিনের দিকে তাকাতেই তার মনে পড়ে সেদিন যে মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়েছিল সে দেখতে হুবহুব লিনের মতো। লিন চ্যানকে মেডিসিন লাগিয়ে দিতে গেলে চ্যান তাকে সরিয়ে দেয় এবং অ্যাক্সিডেন্টলি নিজেই তার উপর পড়ে যায়। এই ঘটনার ফলে দুজনেই তো অনেকটা অকওয়ার্ড পরিস্থিতিতে পড়ে। আর এখন লিন তো তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যায়। যাক, এদিকে চ্যান কিচেনে লিনের কাছে আসে আর জিজ্ঞাসা করে সে লিনকে দেখার পর থেকে কোনো টানেলের স্বপ্ন দেখছে কিনা। লিন বলে সে এরকম কোনো স্বপ্ন কখনোই দেখেনি। তারপর খাবার খাওয়ার সময় লিন চ্যানকে জিজ্ঞাসা করে খাবার কেমন হয়েছে। চ্যান লিনের দিকে খাবার এগিয়ে দিয়ে বলে তুমি নিজে টেস্ট করে দেখো। চ্যানকে দেখে লিন আবারও কল্পনা জগতে হারিয়ে যায়। লিনের তো বিশ্বাসই হয় না যে সে তার পছন্দের আইডলের সাথে ব্রেকফাস্ট করছে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখি সে অনেক অনেক শপিং করা শুরু করে। একটা সানগ্লাস কেনার সময় অ্যাসিস্ট্যান্ট জিয়ানকে বলে তুমি যত টাকার শপিং করছো চ্যান সেসব টাকা তোমার স্যালারি থেকে কেটে নিবে। এই কথা শুনে জিয়ান সানগ্লাসটা রেখে দেয়। এদিকে চ্যান লিনকে বলে একটা কাজ আছে যেটা শেষ না হওয়া পর্যন্ত সে তার বাসাতেই থাকবে এবং এখানে থাকার জন্য চ্যান লিনকে ভাড়াও দিবে। লিন তো মনে মনে ভাবে চ্যান আবার লিনের প্রেমে পড়ে যায়নি তো, এই কারণেই হয়তো সে তার বাসাতেই থাকতে চাইছে। এইসব ভেবে রোমান্টিক লিন তো আবারও চ্যানকে নিয়ে রোমান্টিক কল্পনা করতে শুরু করে দেয়। পরে চ্যানের ডাকে সে কল্পনার জগৎ থেকে ফিরে আসে। রাতের বেলা চ্যান লিনকে রাজি করিয়ে সে টানেলের কাছে নিয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল আবারও যদি তার অ্যাক্সিডেন্ট হয় তাহলে সে তার আসল পৃথিবীতে ফিরে যেতে পারবে। চ্যান লিনকে বলে তার গাড়ি দিয়ে চ্যানের গাড়িটিকে হিট করতে। লিন বলে সে এই কাজ করতে পারবে না। তখন চ্যান অনেক জোর করে লিনকে আবারও রাজি করায় এবং ফুল স্পিডে গাড়ি চালিয়ে লিনের দিকে যেতে শুরু করে। লিন চ্যানের গাড়িকে হিট করার বদলে গাড়িটি সাইড করে নেয়, ফলে লিনের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবার